প্রিয় দর্শক, যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিও থেকে আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় অনুষ্ঠানে। আমি মুকসিমুল হাসান এবং আমাদের সঙ্গে আজকে তিনজন অতিথি রয়েছে, তাদের সাথে পরিচিত হব। তার আগে আমরা দিনের উল্লেখযোগ্য যে সংবাদ শিরোনামগুলো আছে সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরছে, সংবিধানে এই ব্যবস্থাটি আবার পুনর্বহাল হতে যাচ্ছে এবং সেই সঙ্গে গণভোটের বিধানও ফিরিয়ে আনছে আদালত, এবং এটি মূলত সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী রয়েছে সেটির আংশিক বাতিল করেছে হাইকোর্ট, যার ফলে মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আবারও দেশ ফিরছে এবং সেই সঙ্গে গণভোটের ব্যবধানটিও ফিরবে। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগে তদন্ত করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। মূলত শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ, এই চারজনের বিরুদ্ধে অভিযোগটি, এবং মোট ৮০,০০০ কোটি টাকা পাচারের অভিযোগের ভিত্তিতেই মূলত এই তদন্ত করতে যাচ্ছে তারা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, মানবতা বিরোধী অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা, এরকম একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, এবং সে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যায়নি, নির্বাচনী পুলসিরাতে জনগণই একমাত্র শক্তি, এবং তিনি রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা নিয়ে ঢাকা বিভাগের একটি আলোচনায় তিনি কথা বলেছেন। এর বাইরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, যেমন বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছিলেন যে নির্বাচনের যে একটি ঘোষণা বা একটি ইঙ্গিত তিনি দিয়েছিলেন, সেটিকেই আজকে তার প্রেস সচিব বলেছে সেটি নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ, এবং তিনি বলছেন যে প্রধান উপদেষ্টার সেই ঘোষণা অনুযায়ী যদি অল্প সংস্কার হয় সেক্ষেত্রে 2025 সালের ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন হবে, আর বেশি সংস্কার হলে 26 জুনের ভেতরে, জুনের 30 তারিখের মধ্যেই নির্বাচন হবে, এটি তিনি বলেছেন। এবং প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, তিনি বলেছেন প্রধান উপদেষ্টার সেই ঘোষণা অনুযায়ী নির্বাচনের সময় মতো করতে তারা মোটামুটি প্রস্তুতি শুরু করে দিয়েছেন, এবং তারা বলছেন এটি সম্ভব হবে। এর বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেটি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে আগামী 5 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিশন গঠন করা হবে, এবং সেখানে বিচারপতি, সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবে, এবং প্রয়োজনে এটি কমিশনও হতে পারে, এটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং তিনি বলেছেন যে তিনি একজন নাগরিক হিসাবে, শুধু উপদেষ্টা হিসাবে না, নাগরিক হিসাবে এবং সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হিসাবে এই বিচারটি ন্যায় বিচার দাবি করে আসছেন শুরু থেকেই। আর এর বাইরে আরও একটি খবর রয়েছে যে কোথায় ছিলেন 3 মাস ওবায়দুল কাদের এবং তিনি কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন, এটি আজকে সারাদিনই আলোচনার বিষয় ছিল, এবং এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ধরনের নির্দেশনাও দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে, যে তারা যেন সেই প্রতিবেদন যায় যে তিনি কোথায় ছিলেন এই 3 মাস, এবং সেই সঙ্গে সরকারের কর্তা ব্যক্তিরা, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তারা বলেছেন কোথায় ছিলেন তাদের কাছে সেই সংবাদ আসলে নেই, সরকারের কাছে এরকম কোনো তথ্য কিংবা এরকম কোনো এভিডেন্স নেই, এটি তারা বলেছেন। তো এইসব বিষয় নিয়ে, দিনের উল্লেখযোগ্য বিষয় নিয়ে আমরা আলোচনার জন্য স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা পরিচিত হব তাদের সাথে। আমার বামে রয়েছে আশরাফ কায়সার, রাজনীতি বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক, এবং তারপরে রয়েছেন শহীদুল ইসলাম বাবুল ভাই, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, এবং সবশেষ রয়েছে আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে আজকের এই লাইভ টকশোতে। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আশরাফ কায়সার ভাই, আপনার কাছে প্রথম প্রশ্নটি করি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরছে এবং সংবিধানে গণভোটের যে বিধানটি সেটিও ফিরছে, তো একেবারেই সংক্ষেপে, যেহেতু একটি বড় ভূমিকা দিয়েছি, একেবারে সংক্ষেপে আপনাকে বলবো যে আদালতের এই যে পঞ্চদশ সংশোধনী বাতিলের আংশিক যে বাতিল করেছে, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমরা একটি গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু করেছি, এবং আপনি জানেন যে 16 বছরে বাংলাদেশের গণতন্ত্র হরণ করা হয়েছিল, ভোটাধিকার হরণ করা হয়েছিল, নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল এবং বাংলাদেশকে অকার্যকর করা হয়েছিল। কেননা আমরা
5ই আগস্ট একটি সরকারের পতন দেখিনি, একটি রাষ্ট্রযন্ত্রের পতন দেখেছি, যেখানে বিচারপতি থেকে মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত পালিয়ে যান। কাজেই এই অবস্থায় আজকে যেই পঞ্চদশ সংশোধনী আংশিকভাবে বাতিল করা হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচনী ব্যবস্থায় আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হলো। কেননা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হয় না, এবং এটি প্রমাণিত। এটি যেই দল যখন ক্ষমতায় থাকে তারা জোর করে বলার চেষ্টা করেন, এবং আমার মনে হয় যে আদালতের রায় অনুযায়ী এখন আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থাটি আবার ফিরে পেলাম। আরেকটি জিনিস হয়েছে যে গণভোট, কারণ আমরা জানি যে জাতীয় অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনি গণভোটের আয়োজন করতে পারেন, যদিও একসময় গণভোট নিয়ে অনেক হাস্যরস হয়েছে, প্রশ্ন রয়েছে, এবং সেদিকে না যাই, কিন্তু গণভোট দিয়ে আপনি অনেক সমস্যার সুরাহা করতে পারেন। কাজে এই দুটি পথ আপনাকে বাতলে দেওয়া হলো, যাতে গণতান্ত্রিক অভিযাত্রায় উত্তরণের জন্য আমাদের যেই ব্যারিয়ারগুলো তৈরি হয় সেগুলোতে যেন আমরা এক ধাপ এগিয়ে যেতে পারি। আপনার একটা জিনিস হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন বাতিল করা হলো তখনও কিন্তু মন্তব্য করা হয়েছিল যে পরবর্তী দুটি নির্বাচন এই ব্যবস্থায় করা যায়, তারপরে বাদ দেওয়া। কিন্তু আমরা তখন নির্বাহী ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন, তার কারণেই কিন্তু আমরা এটি বাতিল হতে দেখলাম। এবং আমার ধারণা বাংলাদেশের গত রাজনৈতিক দুর্যোগের শুরু কিন্তু এই সিদ্ধান্ত থেকে, এবং এই সিদ্ধান্তের সাথে আমরা তখন টের পেলাম যে শুধুমাত্র একরোখা একজন মানুষ না, বা একটি রাজনৈতিক দল বা একটি সরকারের প্রধান না, বিচার বিভাগ কি করে কলুষিত হলো। কারণ আমরা খায়রুল হকের কথা জানি, আমরা পরবর্তীতে আরও 3 জন বিচারপতির কথা জানি, বিশেষ করে খায়রুল হক, এবং তার পরবর্তীতে উনি, আপনি জানেন যে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় এমন পদে ওনাকে পদায়ন করা হয়েছে। উনি এমনকি 10 লক্ষ টাকা সরকারের তহবিল থেকে নিয়েছেন। এই সব কাজ যখন একজন প্রধান বিচারপতি করেন তখন তাকে মনে হয় যে নৈতিক মানে প্রধান বিচারপতি হওয়ার মতো অবস্থায় উনি ছিলেন না, অথবা উনি এমন আজ্ঞাবহ ছিলেন যাকে ওই কাজটি করিয়েছে এবং এরকম একটি রায় বের করা হয়েছে, তারপরে তার সেটার ভিত্তিতে রাজনৈতিক অভিলাষ পেয়ে বসেছিল। এমনকি এসকে সিনহা পর্যন্ত কিন্তু সেই আবহে আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করেছেন এবং সহযোগিতা করেছেন। আমরা বলবো যে যেহেতু সংবিধান হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে সর্বোচ্চ আইন, অতএব সেই জায়গাটিতে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার পুনর্লিখিত হয়, আবার সংযোজিত হয়, সেটি আমার মনে হয় গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় আমাদেরকে অনেকখানি সহায়তা করবে, এবং রাজনৈতিক দলগুলো যেন কোনো কারণে এটিকে আবার বাদ দিয়ে তাদের মন মতো একটি পদ্ধতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা না করেন, সেই দিকে তাকাতে হবে। ওকে, শহীদুল ইসলাম বাবুল ভাই, আপনার কাছেও একই বিষয়ে একটু ভিন্নভাবে যদি জিজ্ঞেস করি যে রায়ের বেশ কিছু পর্যবেক্ষণও দিয়েছে আদালত, তার ভিতরে একটি দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। তো এখন যেহেতু দেশে বিভিন্ন সময় অনেক আইন নিয়ে কতটুকু সংশোধন করতে পারবে, সংস্কার করতে পারবে, এগুলো কথা নিয়ে যখন আলোচনা হয়, আদালতের এই পর্যবেক্ষণ অনুযায়ী এটি কি বলা যায় যে অনেক কিছুই সব রাজনৈতিক দলগুলো একমত হলে সংস্কার করা সম্ভব? হ্যাঁ, তা তো বটেই। আমি এটার সাথে আশরাফ কায়সার ভাই যেটা বললেন এর সাথে একমত হয়ে আমি বলতে চাই যে আজকের এই রায়টা একটা ঐতিহাসিক, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বা গণতন্ত্রের পথে যে নতুন করে আবার যাত্রা, তার জন্য এই দিনটার জন্য মানুষ অনেক দিন অপেক্ষা করেছে। আমি একটু সাথে যোগ করতে চাই আশরাফ কায়সার ভাই, দেখেন এই রাষ্ট্রটাকে কোথায় নিয়ে আমাদের যেমন অর্জন আছে, আবার আমাদের ব্যর্থতা আছে, আমাদের মানে কি বলে কলঙ্ক আছে, আমাদের অপরাধ আছে। হ্যাঁ, রাজনৈতিক দল দেশের মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে পরবর্তী সময় 90 বলেন বা এই আন্দোলনেও বলেন, রাজনৈতিক শক্তির অনেক ভূমিকা আছে, অনেক অর্জন আছে, কিন্তু যেটা নেই সেটা হলো আমাদের গণতন্ত্রের যে যাত্রা, সেই পথটাকে রুদ্ধ করে আমরা এগিয়েছিলাম, আবার পিছিয়েছি। ওই যে ঐকিক নিয়মের আটিগণিতের গল্পের মতো, যে তৈলাক্ত বাঁশ বাহিয়া একটি বানর 3 ফুট উঠলে আবার 2 ফুট নামলে কত ফুট, এরকম একটা অবস্থায় গিয়েছিলাম আর কি আমরা। তো ভালো হলো আজকে রায়টার মধ্যে দিয়ে অধপতন তো সব জায়গায় হয়েছিল, যেটা আশরাফ ভাই বললেন, যে কি বিচার বিভাগ বলেন, কি রাজনীতি বলেন, কি ইলেকশন কমিশন বলেন, বা যেখানেই বলেন, এমন কোনো জায়গা নেই, কি দুদক বলেন, হ্যাঁ, এটাকে মানে প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে মানে অধপতনে নেওয়া হয়েছিল বা অধপতনে গিয়েছিল, কি গণমাধ্যম বলেন, সব কিছুই, বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, কোনো জায়গায় তার বাদ রাখেনি আসলে এরা এই রাষ্ট্রটাকে, এই যন্ত্রটাকে শুধুমাত্র উন্নয়নের গল্প বলে 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 একেবারে ক্ষয় করে ফেলা হয়েছে, মানে কি বলবো, মাটির সাথে মিশিয়ে যাওয়ার মতো অবস্থা। শোনেন, এই যে আওয়ামী লীগের বিচার হবে, বা আমরা ঘৃণা প্রকাশ করছি, ক্ষোভ প্রকাশ করছি, পালিয়েছে,
কিন্তু সবার আগে একটা মানুষের বিচার হওয়া উচিত, যিনি প্রধান বিচারপতির চেয়ারে বসে বুঝে শুনে, হ্যাঁ, এই 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 যে যত রক্তপাত, যত সংঘাত, যত অন্যায়, যত নিয়ম যাই হয়েছে, এই একটা মানুষের ঘাড়ে চড়ে কিন্তু হয়েছে, বিচারপতি খায়রুল হক। কেউ কিন্তু বলছে না। আমি মনে করি শেখ হাসিনার আগে তার বিচার হওয়া উচিত, কারণ উনি প্রধান বিচারপতির চেয়ারে বসে বুঝে শুনে এই জাতিকে সংকটের মধ্যে ফেলেছেন, এই চেয়ারে বসে। এবং অবসরে যাওয়ার 16 মাস পরে আগে যে রায় দিয়েছেন তার থেকে ভিন্ন রকম রায় দিয়ে এটা একটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হয়েছেন। উনি কোথায় আছে, কি অবস্থায় আছে জানি না, কিন্তু আমি দাবি করছি যে বাংলাদেশের সমস্ত অপরাধের একটা সিংহভাগ দাগ ওনাকে নিতে হবে, অবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে আমাদের বিচার বিভাগ ভবিষ্যতে এইরকম কোনো কলঙ্কজনক পথে পা না রায়। শুধু আপনি বিচার বিভাগ আর ইলেকশন কমিশন, এই দুইটা জায়গা যদি আপনি ঠিক করতে পারবেন, ইচ্ছা করলেই কেউ কিন্তু ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র হয়ে ওঠার সুযোগ থাকে না। সুতরাং এই জায়গাগুলো যদি আপনার ঠিক রাখতে হয়, তাহলে এই জায়গাগুলো আপনাকে দৃষ্টান্ত তৈরি করতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বিচার পারলে করেন, কিন্তু মৌলিক যে জায়গাগুলা, সেই জায়গাটা সবার আগে কিন্তু দাবি রাখে বলে আমি বিশ্বাস করি। ওকে, আমরা এই প্রসঙ্গে একটু আব্দুল হান্নান মাসুদ আপনার কাছেও একটু সংক্ষেপেই এই বিষয়টা জানবো, পরে আমরা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে এই যেমন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় ফিরছে, একই সঙ্গে যেটি আশরাফ কায়সার ভাইও বলছিলেন যে একই সঙ্গে আমরা একটা কি বলা যায় যে গণভোটের বিধান, সেটিও আসলে আবার ফিরে আসছে। তা এর ফলে যে বিষয়গুলো নিয়ে কথা হতো, বিশেষ করে সংবিধান সংশোধনী কিংবা আদার্স কিছু বিষয়ে যে গণভোট নেওয়া যায় কিনা, সেই পথটি উন্মোচিত হলো বলে মনে করেন কিনা? আপনাদের পক্ষ থেকে এরকম দাবি ছিল সংবিধান সংশোধনের ক্ষেত্রে? আসলে আমাদের পক্ষ থেকে সংবিধান সংশোধনের দাবি নেই, আমাদের পক্ষ থেকে দাবি ছিল হচ্ছে সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনার। আমাদের কাছে দাবি ছিল হচ্ছে, আমরা দেখেছি যে হচ্ছে 1972 সালে শেখ মুজিবে যেই সংবিধান রচনা করে গিয়েছে, সেটা মূলত ফ্যাসিবাদকে দেশে দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার সংবিধান ছিল, যার পরবর্তীতে রক্ষী বাহিনী গঠন করে সাংবিধানিক পরিবর্তনের মধ্যে দিয়ে পার পাওয়া গিয়েছে। তার পরবর্তীতে 74 দুর্ভিক্ষ ঘটিয়েও পর আবার বাকশালে যাওয়ার মতো সাহস পেয়েছে। এরপরে আবার হচ্ছে এরশাদ দেশের ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করার সুযোগ পেয়েছে। আমরা সব মিলিয়ে এরপর তো আপনারা দেখেছেনই 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা যখন যেভাবে মন চেয়েছে, রাতে ঘুমাতে গিয়েছে, ঘুমে স্বপ্ন দেখেছে মনে হয় সংবিধানের এই অংশটা তার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে, এই অংশটার কারণে সে পরবর্তী হুমকির মুখে পড়তে পারে। পরের দিন সকালে উঠে বললো যে না, সংবিধানের এই অংশটা রাখবো না, তখন সে এটাকে কেটে দিয়ে আবার সংশোধনী করি। আব্দুল হান্নান মাসুদ, আপনি যেটি বলছিলেন যে শেখ হাসিনা সংবিধান তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় কারেকশন করেছে এবং তার ক্ষমতায় টিকে থাকার জন্য। শেখ হাসিনা হচ্ছে সংবিধানকে এত বেশি কাটছাট করেছে, সে রাতে ঘুমাতে গিয়ে কোনো একটা স্বপ্ন দেখেছে যে হচ্ছে সংবিধানে এই ধারার জন্যে তার রাজনীতি হুমকির মুখে পড়বে, তার একটা কর্তৃত্ব হুমকির মুখে পড়বে। সকালে উঠে মন্ত্রী পরিষদের বৈঠক ডেকে যে হচ্ছে আমি এটা পরিবর্তন করব, ব্যবস্থা করো। এভাবে সংবিধানকে কেটে কুটে এই পর্যায়ে নিয়ে এসেছে। যখন মন চেয়েছে যে হচ্ছে আমি ক্ষমতায় দীর্ঘমেয়াদে থাকবো, তখন বিচার বিভাগকে ব্যবহার করেছে। ভাই খুব সুন্দরভাবে বললেন, কেন এখনো যে হচ্ছে বিচারপতি খায়রুল হক খোকনকে কেন অ্যারেস্ট করা হয় নাই, এটা মনে হচ্ছে আমার কাছে $1,000,000 কোশ্চেন। কেন তো এখনো দেশেই আছে, আমি যতটুকু জানি, তো দেশেই থাকে, ওকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এই যে 2014 সাল থেকে আজ পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক যতগুলা সহিংসতা হয়েছে এবং হচ্ছে যতগুলা অনিয়ম হয়েছে, যতগুলা সংবিধান বিরোধী নির্বাচন হয়েছে, প্রত্যেকটার দায়িত্ব এই খায়রুল হক খোকনকে নিতে হবে। কারণ বিচারপতি খায়রুল হককে অ্যারেস্ট করতে সরকারের এত ভয় কিসের? যাই হোক, যেখানে বলছিলাম যে হচ্ছে অবশ্যই সংবিধানকে বাতিল করে, আমরা মুজিববাদী সংবিধানের কথা বলছি, যে সংবিধানটা মূলত হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তৈরি হয়েছে। আপনি দেখেন যে হচ্ছে ভারত 1971 সালে 16 ডিসেম্বরে বিজয়ের পরে এই দেশ ছেড়ে যেতে চায়নি, তারা এই দেশে দখলদারিত্ব করেছে, গুম শুরু করছে, জহির রায়হানকে গুম করে। এখন ভারত যেই পরিমাণ এই দেশ থেকে অর্থ লোপাট করেছে, তাছাড়া 74-এর দুর্ভিক্ষ কেন হয়েছে সেজন্য অমর্ত্য সেনের যেই গবেষণা, সেখানে স্পেসিফিক্যালি এবং অ্যান্ড ক্লিয়ারলি বলা হয়েছে যে হচ্ছে এই দেশ থেকে খাদ্যপণ্য সহ সকল ধরনের পণ্য ভারতে পাচারের কারণেই হচ্ছে এই দেশে 74 দুর্ভিক্ষ হয়েছে। তো প্রত্যেকটা ইস্যু একটা আরেকটার সাথে জড়িত। ভারতের প্রেসক্রিপশন আপনার একটা দেশের সংবিধান তৈরি করে ফেললেন, একটা রাষ্ট্রের সংবিধান তৈরি করেন, এর জন্য কি শুধু ভারতের প্রেসক্রিপশন ছাড়া আর কোনো রাষ্ট্রের প্রেসক্রিপশনের প্রয়োজন ছিল না? তৎকালীন বিশ্বে আর কোনো গণতান্ত্রিক শক্তিশালী কোনো রাষ্ট্র ছিল না, ভারত থেকেই নিতে হচ্ছে। এখন ভারতের দেয়া সংবিধান দিয়েই মূলত এতদিন টেনে মানে হচ্ছে জোড়াতালি দিয়ে রাষ্ট্র চালানো হয়েছে। আমরা বলছি যে সকল রাজনৈতিক দলগুলো একসাথে এসে ঐক্যমত্যে এসে যে এইটা আমরা বাতিল করে দিই, এটা ফেলে দিয়ে সবাই মিলে, যে বিএনপির 31 দফা আছে, আরও যত দফা থাকে, যত কিছু থাকে, এগুলো নিয়ে যেন একটা
নতুন নতুন সংবিধান সংবিধান রচনা, করে। 24-এর গণ অভ্যুত্থানে 2000 শহীদের রক্তের বিনিময়ে, এবং এই রক্তটা কিন্তু আপনাকে 71-এর সাথে তুলনা করলে হবে না। এই 24-এর যেই রক্ত দেয়া, এটা হচ্ছে ডিরেক্টলি আত্মবলিদান দেয়া, কিন্তু আপনার 71-এ কিন্তু হচ্ছে প্রতিরোধ ছিল, আপনার গুলির বিনিময়ে প্রশিক্ষণ নিয়ে আবার হচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই ছিল, যুদ্ধ ছিল। এখানে যুদ্ধ ছিল না, শুধু হচ্ছে আমরা এসে হাত চড়িয়ে দিয়ে যে হচ্ছে আমাদেরকে মেরে ফেলুন, না হয় ক্ষমতা ছেড়ে দিন, এরকম একটা প্রক্রিয়া ছিল। তো এটা তো হচ্ছে আগের সেই সংবিধানকে টিকিয়ে রাখার জন্য নয়, অবশ্যই এই রক্তের প্রতি মূল্যায়ন করে এই সংবিধানকে বাতিল করে দিয়ে সেখানে তত্ত্বাবধায়ক সরকার আনুক বা অন্য যে কোনো উপায় আনুক, এটা সবার মধ্যে আলাপ আলোচনাতে একটা স্থায়ী সমাধান দরকার, যেটা সাংবিধানিকভাবেই হবে, এবং এই সংবিধানটা হবে নতুন সংবিধান, 24-এর সংবিধান। ওকে, আমরা একটু প্রসঙ্গটি পরিবর্তন করে আশরাফ কায়সার ভাই আপনার কাছে যেতে চাই। আমরা দীর্ঘদিন ফেসবুকেও দেখেছি যে আপনার ফেসবুকে স্ট্যাটাস ওবায়দুল কাদের কোথায়, এরকম হয়তো খুব ধরা পড়তে পারে এরকমও আমরা মাঝে মধ্যে মনে করেছি, কিন্তু সবশেষ দেখা গেল যে একটি দৈনিকে একটি সংবাদ প্রচার হলো যে তিনি 3 মাস আগে 8 নভেম্বর সম্ভবত শিলং হয়ে কলকাতায় চলে গেছেন। এখন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে যে তিনি কিভাবে গেল। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি তারা জানতে চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে, তো আসলে আমার প্রশ্নটি হচ্ছে যে কোথায় ছিলেন, কিভাবে পালিয়ে গেলেন? আমার ওবায়দুল কাদের বিষয়ক সর্বশেষ পোস্ট ছিল ওবায়দুল কাদের ঢাকাতেই, এবং এটি প্রায় মাসখানেক আগে আমি বলেছিলাম। আমার মনে হচ্ছিল, কেননা আমরা যতটুকু পর্যবেক্ষণ করতে পারি, যারা ভারতে পালিয়ে গেছেন তাদের এক ধরনের নিজস্ব যোগাযোগ হয়েছে, তারা কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে এসেছেন, কিন্তু ওবায়দুল কাদের কোনো টু শব্দ করছিলেন না কোনো মাধ্যমেই। তখন মনে হয়েছে যে উনি হয়তো এখনও শান্তিপূর্ণভাবে বা জীবন নিয়ে পালাতে সক্ষম হননি, উনি দেশের ভেতরেই আছেন। এখন আমি আপনাকে বলি, এই দেশের ভেতরে থাকা কিংবা পালিয়ে যাওয়া এবং সশরীরে পালিয়ে যাওয়া জীবন নিয়ে, এর জন্য আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীকে জিজ্ঞেস করতে হবে, বাংলাদেশ পুলিশকে জিজ্ঞেস করতে হবে, এবং আমাদের অন্তর্বর্তী সরকারকে জিজ্ঞেস করতে হবে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। কেন বাংলাদেশ সেনাবাহিনীকে জিজ্ঞেস করবেন? যে 632 জন 626 জন তারাই বলেছিলেন, অতএব তাদের হেফাজতে কি ওবায়দুল কাদেরের মতো লোক 3 মাস থাকলেন বাংলাদেশে? না, তাদের হেফাজত থেকে একটি তালিকা কেন আমরা পেলাম না, এবং আমরা কেন কাউকে হস্তান্তরিত হতে দেখলাম না? দেখুন, এরা সবাই অপরাধী, গণহত্যাকারী, এবং ওবায়দুল কাদের বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্টদের উপরে ছাত্রলীগের ঝাঁপিয়ে পড়া, হামলা করা, মেয়েদেরকে পিটুনি দেওয়া, আহত করা, যথেষ্ট। ওই যে ছাত্রলীগ যথেষ্ট, এবং বলেছে আগামীকালকেই ছাত্রলীগ অপারেশন শুরু করে দিবে। এই লোকটি হাতছাড়া হয়ে যাওয়া, এটি আমাদের জন্য অত্যন্ত, মানে যারা দায়িত্বে আছেন তাদের জন্য অপমানের, এবং তারা কোনো লেনদেন করে থাকলে সেটি আমাদের বের করতে হবে, কোনো যোগসাজশ হয়ে থাকলে সেটি বের করতে হবে, এবং কে তাকে রক্ষা করেছিলেন, আশ্রয় দিয়েছিলেন, কারা তাকে পার করে দিলেন, এটি আমাদের জানতে হবে। শুধু ওবায়দুল কাদের না, আপনি হোম মিনিস্টার কামালের কথা আমরা বলবো, আওয়ামী লীগের শেখ পরিবারের সদস্যরা আজ পর্যন্ত কাউকে আমরা ধরতে পারিনি, এবং মূল ব্যক্তিবর্গ যারা ওই আন্দোলনের সময় মানুষ হত্যার সাথে যুক্ত ছিলেন তাদেরকে আমরা ধরতে পারিনি। আমরা যাদেরকে ধরেছি তারা কম অপরাধী এটি আমি বলবো না, কিন্তু অনেকেরই মনে হচ্ছে যে তারা অন্যদের চেয়ে কম অপরাধী। কাজেই আমরা দেখতে চাই এই হত্যাকাণ্ডের সাথে এই যে আপনার দুঃশাসনের সাথে আপনি যদি গুম কমিশনের রিপোর্টটা পড়েন, সেই কমিশনের রিপোর্টে কিন্তু শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, বেনজির, হারুন, মনিরুল, তারপরে আমাদের জিয়াউল হাসান, এদের সব লোমহর্ষক বর্ণনা আছে। তার মানে আমি যেটি সবসময় বলি যে 15 দিনের অভ্যুত্থান না, কিন্তু এটি 15 বছরের আমাদের যে সংগ্রাম, আমাদের যে পরিণতি, তারই কিন্তু একটি চূড়ান্ত পরিণতি হয়েছিল জুলাই অভ্যুত্থানে। কাজে ওই 15 বছরের জন্য দেখুন, আমি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে আমি 15 বছরের ফ্যাসিজমেরও একটি ফাউন্ডেশন করার পক্ষে, কেননা 1800 পরিবার, 2000 পরিবার যদি গুম খুন বিনা বিচারে হত্যা হয়ে থাকে, তাদেরকে দেখভাল করবে কে? তাদের মানসিক স্বাস্থ্য কে দেখবে? তাদের শারীরিক অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থা, এটি কে দেখবে? শেখ হাসিনা এবং তার চালাচামুন্ডারা অনেক অর্থ নিয়ে পালিয়ে গেছেন, অথবা এই দেশে বিভিন্ন জায়গায় গচ্ছিত করে রেখেছেন, কিন্তু এই পরিবারগুলোর পাশে আমাদের দাঁড়ানো দরকার। এখন আপনি যে বলছেন যে ওবায়দুল কাদের হাতছাড়া হয়ে গেছে, এটির দায়িত্ব কার? সেনাবাহিনীর, মানে আপনার ক্যান্টনমেন্টে, গ্যারিসনে দেখতে হবে, পুলিশকে জিজ্ঞেস করতে হবে, এমনকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিতে হবে। এইরকম একজন বড় মাপের খুনি
বা খুনের নির্দেশদাতা যদি হাতছাড়া হয়ে থাকে, আমরা যে কোনো সভ্য দেশে মনে করি দায়িত্বশীল ব্যক্তিকে পদত্যাগ করতে হয়। আচ্ছা, আশরাফ কায়সার ভাই, আপনার কাছে একটি বিষয় একটু জিজ্ঞেস করি। সেটা হচ্ছে, আমরা বারবার এই আলোচনার মধ্য দিয়েও জিজ্ঞেস করেছি, আপনি নিজেও জানেন যে সরকারের কর্তা ব্যক্তিদের কাছেই জিজ্ঞেস করেছি, তারা বারবার যে উদাহরণটি দিচ্ছে সেটি হচ্ছে 5 থেকে 8 তারিখ সরকার ছিল না। কিন্তু এরা কি সবাই কি 5 থেকে 8 তারিখে পালিয়ে গেছে? আমার মনে হয় না। আমার মনে হয় 5 থেকে 8 তারিখের মধ্যে কিছু লোক পালিয়েছে, পরবর্তী 7 দিন 15 দিন 1 মাস ধরে বিভিন্ন লোকরা পালিয়েছে, এবং তারা কেউ কেউ অর্থের বিনিময়ে পালিয়েছেন, কেউ কেউ সম্পর্কের বিনিময়ে পালিয়েছেন, কেউ কেউ আপনার যোগসাজশের ভিত্তিতে পালিয়েছেন। সবগুলো রকম ফের ঘটেছে। আমরা এই যে বারবার শ্বেতপত্রের কথা হচ্ছে অথবা কমিশনের কথা হচ্ছে, পালিয়ে যাওয়াদের উপরে একটি কমিশন হওয়া দরকার, যে কে কিভাবে পালালেন। কেননা আমরা জানতে চাই যে ঘুষ খেয়ে কাকে ছাড়া হয়েছে, অর্থ লোপাট করে কাকে ছাড়া হয়েছে, অথবা আপনার ষড়যন্ত্রের অংশ হিসাবে কাকে ছাড়া হয়েছে, কে কাকে চিনি এই পরিচয়ে কাকে ছাড়া হয়েছে, এগুলো ক্যাটাগরি করে দেখতে হবে। দেখুন, এগুলো সময় অভিযুক্ত ব্যক্তি, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3 মাস আগেই কিন্তু তাদেরকে গ্রেফতারের জন্য নির্দেশ দিয়েছেন। কাজে আপনি যদি কোনো অথরিটি হিসাবে তাকে সহযোগিতা করে থাকেন, সেটি দিনের আলোতে আসতে হবে এবং ব্যক্তিবর্গকে সামনে আসতে হবে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এইরকম একজন গণহত্যাকারী। আরও একটা জিনিস খেয়াল করবেন, তারা শুধু পালিয়ে গিয়ে ক্ষান্ত থাকেননি, ঠিক শেখ হাসিনা যেভাবে প্রোপাগান্ডা করছেন, কনফারেন্স করছেন, মানুষের সাথে ফোনে কথা বলছেন, তারাও করছেন। আমি গতকালকে শুনতে পেলাম যে ভারতে অনেকেরই আপনার পারমিট হয়েছে, ট্রাভেল পারমিট, শুধু শেখ হাসিনার না, এবং তারা এখন ভারতের ভেতরে ঘোরাফেরা করতে পারবেন, এমনকি বিদেশেও যেতে পারবেন। কাজেই ভারতকে আপনার মুখোমুখি করতে হবে যে বাংলাদেশের এই অভিযুক্তদেরকে তারা কেন রাজনৈতিক আশ্রয় দিচ্ছে এবং ট্রাভেল পারমিট দিচ্ছে। এটি ভারতের উপরও চাপ প্রয়োগ করতে হবে। আমাদের দেশে দেখুন, নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি জানো, আদালতে আমরা যে হাঁটাহাঁটি দেখলাম আজকে 16 জন ব্যক্তি, এটি আমরা 160 জন কিংবা 1600 মানুষের মানে কাফেলা দেখতে চাই। কারণ অভিযুক্তদের চেহারা এবং তাদের খুনি চেহারাটি মানুষের খুব ভালো করে দেখা দরকার, যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধের সাথে যুক্ত হওয়ার আগে অনেকবার চিন্তা করেন। ওকে, আমরা একটু বাবুল ভাই, আপনার কাছে একটা জিনিস একটু জানতে চাই যে আপনারা তো গত 15 বছর দেখলাম যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঠিক পালিয়ে থাকেন, আপনারা যেখানেই থাকেন সেখান থেকেই গ্রেপ্তার হতে দেখেছি। কিন্তু পট পরিবর্তন হলো, যাদের এখন জেলে থাকার কথা তারা বিভিন্ন জায়গায় পালিয়ে যাচ্ছে। বিএনপি এই ব্যাপারে কি খুব বড় ধরনের কোনো ভয়েস রেজ করেছে কিনা, বা আপনাদের দাবি আছে কিনা? না, দাবি তো অবশ্যই আছে। সবচেয়ে বেশি সাফারার নির্যাতিত তো আমরা, আমাদের জীবন, আমরা আমাদের এই 17 বছর আমাদের জীবন থেকে এই লড়াই সংগ্রাম। হ্যাঁ, তবুও আমরা বেঁচে আছি, এখনো সুস্থ আছি। কিন্তু অনেকে তো চলে গেল, হারাই গেল পাশ থেকে, তাদের বাচ্চাদের দিকে, সন্তানের দিকে। এদেরকে নিয়ে আমি অনেক কাজ করেছি। বিভৎস এক বাস্তবতা, বিশেষ করে যা গুম হয়ে গেছে, তাদের সহায় সম্পত্তির কোনো ভাগ বাটোয়ারা, কোনো রকম ডেথ লাইসেন্স কি বলে সার্টিফিকেট, জানেও না যে বেঁচে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, তাদের কবর খুঁজে পাবে না, কোথায় কি আদৌ বেঁচে আছে না মরে গেছে, কি একটা দুর্বিষহ অবস্থা। অনেকে বাবা মা মারা গেছে, আমার চোখের সামনে দেখলাম। ছেলেরে খুঁজতে 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 দৃষ্টিশক্তি হারাই ফেলছে, পরে অসুস্থ হয়ে মারা গেছে, মায়েরা মারা গেছে। তাদের দুর্বিষহ উপার্জনক্ষম সন্তান ছিল, তাদের কারো কারো বাচ্চারা আছে, তারা বড় হয়ে গেছে, কারো জন্ম হয়েছে ওই বাবার মৃত্যুর গুম হওয়ারও আগে। এরকম ঘটনা আছে। তো এগুলো তো আছেই, এগুলো আছেই। এখন এই খুনিরা, এই নিপীড়ক, মানে এই জুলুমকারী যারা, তারা যদি দেখি যে চোখের সামনে হাসছে, ইভেন যারা গ্রেপ্তার হয়ে আছে, কি রসবোধ। কোর্টে দেখি ডিবি অফিসে নাকি খুব আরামে আহ্লাদে প্রহ্লাদে তারা থাকে, কি চমৎকার জায়গা। অথচ আমরা এই আন্দোলনের সময় আমরা বাইরে থেকে যে শুনেছি যে সিনিয়র নেতৃবৃন্দের সাথে কি ভয়ঙ্কর দুর্ব্যবহার করা হয়েছে, ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছে। আমরা এক এক সময় শিউরে উঠতাম সেগুলো চিন্তা করলে। আর আমরা নিজেরাও ওইগুলোর অভিজ্ঞতার সাক্ষী। জেলখানায় মানে কন্ডেম সেলে, ফাঁসির সেলে আমাদেরকে রাখা হয়েছে, এরকম আছে অনেক দিন, দিনের পর দিন। তো এখন যারা গ্রেপ্তার হয়েছেন তারাও জেলখানায় আমোদে প্রমোদে আছেন, বা পুলিশ হেফাজতে আমোদে প্রমোদে আছেন। আবার যারা পালিয়ে গেলেন, চলে গেলেন, কিভাবে গেলেন, এটা ধূম্রজাল। 627 জন কাদের হেফাজতে ছিলেন, এই নিয়ে রাষ্ট্রের কোনো বক্তব্য নাই, সরকারের কোনো বক্তব্য নাই, কি হলো না হলো। অথচ 15টা বছর কি সীমাহীন পীড়ন, কি মানে রক্তপাত, কি অন্যায়, কি অনিয়ম, কি লুণ্ঠন, কি মানবতাহরণ। এইগুলা তো এই রাষ্ট্রটাকে একেবারে খাদের কেনারায় তারা নিয়ে গেল, হ্যাঁ, প্রায় ফেলে দিল খাদে। কিন্তু এদেরকে যদি আবারও এরকম দেখি, এবং এদেরকে যারা আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, কি দেশে কি বিদেশে, তো এদের সাথে কিসের বন্ধুত্ব, কিসের সম্পর্ক, কিসের কূটনীতি, এটা আমি বুঝি না। হ্যাঁ, তো যাই হোক,
আমরা তো লড়াই করছি, এখন তো আমাদের লড়াই শেষ হয় না, গণতন্ত্রের যাত্রাও শেষ হয় না, আমরা বলবো। তো এই যে যাদেরকে কারা পার করে দিল, এই যে আশরাফ কায়সার ভাই যেটা বলছে, এই বিষয়গুলো তদন্ত হওয়ার দরকার। সরকারের দুর্বলতা কোথায়, কেন হলো, বা সামরিক বাহিনী কি ভূমিকা পালন করলো, এটা কিন্তু দেশের মানুষের জানবার অধিকার আছে। এমনি এমনি মানুষ রক্ত দেয় নাই, হ্যাঁ, এমনি এমনি বিপ্লব হয় নাই। তো এই রক্তের সাথে এই ধরনের একটা এগুলো কিন্তু একটা বিশ্বাসঘাতকতা, পূর্ণ কথা। বড় বড় অপরাধীদেরকে আপনি ধরতে পারলেন না, বা ধরেও ছেড়ে দিলেন কিনা, বা কি করলেন, এই বিষয়ে কোনো কিছু স্পষ্ট না। 3 তারিখ থেকে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কেউ পালাতে পারেনি। আর কেন পালাতে পারেনি? দেশের অবস্থা তখন ভিন্ন ছিল, মানুষ পাহারা দিয়েছে নিজেরা, তখন গণপিটুনিতে মরবার সম্ভাবনা ছিল, সেই জন্য তখন যে যেখানে ছিল ওখানেই ছিল। বা তার পরবর্তী কয়েকদিনও আমার ধারণা কেউ ঘর থেকে বের হয়। লিস্ট তো পরে দিয়েছে যে কতজন আছে। হ্যাঁ, কিন্তু সেই বিষয়গুলো আমরা পরিষ্কার হইতে পারলাম না, এটা দুর্ভাগ্যজনক। আর ওবায়দুল কাদেরের কথা বলেন না, ভয়ঙ্কর অপরাধী ওবায়দুল কাদের, হ্যাঁ, একটা ভয়ঙ্কর অপরাধী, অথচ রাজনীতি থেকে উঠে এসে ছাত্রলীগ করেছে, এই করেছে। তার মতো মানুষ একটা কীট, আবর্জনার। আবার এটাও ওরে মিস করি যে বেচারা অনেক টিউমার মানুষ খুব মজা পাইতো ওর কথাবার্তা নিয়ে, ওইটা মানুষ আবার মিস করছে। আমাদের তো আনন্দের খুব সীমাবদ্ধতা, তো ওকে নিয়ে আমরা খুব মজা টজা করতাম, সেটা এখন করতে পারি না, এই আর কি। ওকে, আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে একটু জিজ্ঞেস করি, আপনারা তো আন্দোলনের একেবারে সামনে থেকেই আন্দোলন করেছেন এবং আপনাদেরই বলা যায় সহকর্মী, সহযোদ্ধা, তারা অনেকে জীবন দিয়েছে, যাদের মামলায় এরা আসামি। তো তারা কিভাবে পালিয়ে গেছে, পালিয়ে যাচ্ছে, 3 মাস কোথায় ছিল? আপনারা তো অনেক বিষয় নিয়ে আন্দোলন করেন, বিশেষ করে রাষ্ট্রপতির পদত্যাগ থেকে শুরু করে অনেক বিষয়ে আপনারা সরকারকে গঠনমূলক সমালোচনা বলি কিংবা চাপে রাখার চেষ্টা করেন। এই বিষয়ে আপনাদের অবস্থানটি কি আসলে? না, আমরা তো স্পষ্টতই সরকারকে সবকিছুতেই চাপা রাখার চেষ্টা করতেছি যেগুলা ভুল মনে হচ্ছে, এবং সরকার যে আপনাদের উপদেষ্টাও তো আছে আপনাদের। ভাই যে কথা বললো যে হচ্ছে যদি এরকম ভয়ঙ্কর অপরাধী পালিয়ে যায় 3 মাস থেকেও, এটা যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি নজরে না রাখতে পারে, তারা তার দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত। আমি একই কথাই মনে করি, যদি সভ্য দেশ, সভ্য যে আমরা বাংলাদেশ গঠনের স্বপ্ন থেকে সেটা হয়ে থাকে। পাশাপাশি আমরা তো, আপনি যে আন্দোলনের কথা বললেন, আমরা তো অনেক আন্দোলনই করি, কিন্তু কথা হচ্ছে আন্দোলন করতে গেলে তো আমাদেরকে মাইরও খেতে হয়। আমরা আওয়ামী লীগের আমলও মাইর খেয়েছি, এখনো চাঁদপুরে আমাদেরকে 2-3 ধাপ স্টুডেন্টদেরকে মারছে, কিন্তু কোনো ব্যবস্থা নিতে দেখতেছি না। আপনাদের এখন কারা মারে? স্টুডেন্টরা হচ্ছে কারা মারে, আপনারাই তো নিউজ করলেন। আপনাদের এখন কেন মারবে সেটা যারা মারতেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন একদিন ডেকে এনে, যে চাঁদপুরে যাদেরকে মারছেন কেন মারছেন, বরিশালে যে মারলেন কেন মারলেন, এটা তো জিজ্ঞাসা করা আপনাদেরই দায়িত্ব। আপনারা ওনাদের একটু জিজ্ঞাসা করবেন, যেহেতু নিউজগুলো আপনারা কভার করেছেন। তো হচ্ছে এই পরিস্থিতি থেকে আমরা যে মুক্তির কথা বলি, এই মুক্তিটা আসলে আমাদের রাজনৈতিক দলগুলো দিবে কি না, সেটা রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। যে নাকি আওয়ামী আমলের মতো রাজনীতি চালিয়ে যাবে, তাহলে সেটাও স্পষ্টত বলে দেওয়া উচিত যে না, আমরা আওয়ামী লীগ যেভাবে করছে আমরা এখন থেকে সেভাবে করতেছি, ক্ষমতায় গেলে এভাবে করব, স্পষ্ট হওয়া উচিত। না, আমি স্পষ্ট আমার মনে হয় বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে নিউজগুলো আপনারাই করেছেন, আপনারাই জানেন যে হচ্ছে কারা। আমরাও তো জানতে চাই, সাংবাদিক যিনি আছেন উনি জানেন, উনি স্পষ্ট করে আমি ধরেন সাংবাদিক হিসেবে ক্রস চেক করলাম, আপনাদের তো দাবি বা অভিযোগ। আমার দাবি বা অভিযোগ না, ক্রস চেক আপনারাই নিউজ করছেন, আপনাদের নিউজ থেকে আমরা দেখেছি। এরপর হচ্ছে আজকে দাঁড়িয়ে এই জায়গায় যখন হচ্ছে আপনার কারা পালিয়ে গেছে সেটা নিয়ে আমাদের কথা হচ্ছে, আমার কাছে দুঃখ লাগে, লজ্জা লাগে, ঘাইয়ে তখন হচ্ছে মানে কাঁটা দিয়ে উঠে যখন দেখি যে হচ্ছে আপনার কাদের সিদ্দিকী গিয়ে বলে যে শেখ মুজিবের বাড়িতে আগুন লাগানো হচ্ছে সভ্যতার সবচেয়ে নিকৃষ্টতম কাজ। তো হচ্ছে এই কাদের সিদ্দিকীকে কয়দিন আগে বোন বোন বলে বোনকে জীবন মৃত্যু পর্যন্ত বোনকে সাপোর্ট দিয়ে যাবো বলেছে, এটা সেই কাদের সিদ্দিকী না? তাকে এখনো অ্যারেস্ট করা হচ্ছে না কেন? তার কি গণহত্যার পিছনে তার দায় নেই? সে তো 24-এর নির্বাচনের আগ মুহূর্তে শেখ হাসিনার সাথে গিয়ে একসাথে খেয়ে এসেছে, একসাথে বলে এসেছে, তার বোন বিএনপি তাকে ভুল পথে নিয়েছে, অনেক ধরনের কথা কাদের স্মৃতি। জিএম কাদের যেখানে বলতে পারে যে হচ্ছে বিপ্লবের সুফল ছাত্ররা একা ভোগ করতে চাচ্ছে, বিপ্লবের সুফল কি জিএম কাদের ভোগ করবে? একটা আবর্জনার কিট, মানে তার কি এই দেশের সবচাইতে হচ্ছে রাজনৈতিক বেশ্যা যাদেরকে বলে, রাজনৈতিক বেশ্যা হচ্ছে জাতীয় পার্টি। এরা হচ্ছে 2014 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যতগুলা শেখ হাসিনা 2 নম্বরে ইলেকশন করেছে প্রত্যেকটার জন্য এরা দায়ী। প্রতিবারই নির্বাচন আগ মুহূর্তে ভারতে যায়, ভারত থেকে ঘুরে ফিরে এসে বলে যে হচ্ছে
ভারত থেকে ঘুরে ফিরে এসে ভারতে কি হয়েছে আমরা সেটা বলবো না, তবে আমরা নির্বাচনে যাচ্ছি শেখ হাসিনার অধীনে। এই যে এত নোংরামি তারা করেছে, কয়েকদিন আগে বলেছে যে হচ্ছে জাতীয় পার্টি আর নাকি হচ্ছে আওয়ামী লীগের যৌথ ভোট নাকি 50%, এসব বলার সাহস পাই করতে চুন্নু, যে হচ্ছে বলেছে 2014 সালের নির্বাচনে তার দলের প্রধানের কথাও সে শুনে নাই, সেই শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে সে 2014 সালে নির্বাচন করে নিয়েছে, যেটা ফ্যাসিবাদ উত্থান হয়েছে। এগুলো এখনো বাইরে ঘুরে বেড়ায়, হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, পাচার করেছে, এদের এখনো রাজনীতি করতেছে। এগুলো যখন দেখি তখন হচ্ছে আমাদের যারা হচ্ছে আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি, এমনকি আমার মনে হয় শহীদ যারা আছে, আহত যারা আছে, আজকে কয়েকজন আহত আমাদের সাথে দেখা করতে এসেছে, তারাও একই প্রশ্ন তুলতেছে যে হচ্ছে এরা এখনো কি করে, এরাই কি আগামী রাজনীতি করবে? তাহলে যদি সে জাতীয় পার্টির জিএম কাদের সিদ্দিকী এরাই যদি রাজনীতি করে, তাহলে আর তো আমাদের দরকার নেই। আমাদের যে বিপ্লব হয়েছে বিপ্লবেরও দরকার নেই, বিপ্লব আর থাকার দরকার নেই। যদি এদেরকে দিয়ে আগামী বাংলাদেশ পরিচালিত হতো, এদের ছাড়াই যদি রাজনীতি না হয়, তাহলে তো আর স্পষ্টতাই হচ্ছে মানে হচ্ছে আপনাকে একদম পার্থক্যটা, ডিফারেন্টটা একদম জাতির কাছে স্পষ্ট করতে হবে। আগামীতে রাজনীতি কারা করবে, দেশ পরিচালনা কারা করবে। রাজনীতি যদি হচ্ছে জিএম কাদেররা করে, তাহলে আমাদেরকে বলে দেওয়া উচিত যে হচ্ছে তোমরা রাজনীতিতে আইসো না, তোমাদের সাথে এদের রাজনীতি হবে না, কারণ হচ্ছে সম্পূর্ণ বিপরীতধর্মী কারোর মধ্যে রাজনীতি হয় না, এটা তখন হবে নোংরামি। আর যদি মনে হয় যে না জিএম কাদেররা রাজনীতি করার অধিকার হারিয়েছে, চুন্নুরা, কাদের সিদ্দিকীরা যারা রাজনৈতিক বেশ্যার কাতারে পড়েছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে স্পষ্টত বলা উচিত। মানে মুখের ভাষা যেরকম দুঃখে বলতেছে, কষ্টে বলতেছে, এই জিএম কাদেররা কয়েকদিন স্টুডেন্টদের পক্ষে একদিনের জন্য রাস্তায় ছিল, আজকে সুফলের কথা বলতেছে, এসব সাহস পাই কোত্থেকে আমি বুঝি না। সব মিলিয়ে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আমাদের একটাই, সহাবস্থানটা তৈরি করুন। আওয়ামী লীগের সময় একই কথা বলেছেন যে হচ্ছে সহাবস্থান নেই, সহাবস্থান ছাড়া রাজনীতি হয় না, সে এখন যদি সেই একইভাবে যদি বরিশালে আমার ভাইদের উপর হামলা হইতে পারে, শুধুমাত্র তারা ফুল দিতে গিয়েছে কেন, সেই জায়গায় যদি হামলা হইতে পারে, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিন। এরপর হচ্ছে চাঁদপুরে পরপর 3বার ছাত্রদের উপর হামলা হয়েছে, এখনও হুমকি দেওয়া হচ্ছে, তারা যদি এলাকায় যায় তাদেরকে কোপানো হয়েছে। তো এইগুলা কি চোখে পড়ে না? আপনারা দেখেন আমার দেশ লাইভ করেছে, লাইভ দেখে দেখেই তো ব্যবস্থা নিতে হয়। দুঃখ লাগে, কষ্ট লাগে, কথা হচ্ছে রাজনীতি কেমন হবে এটা রূপরেখা আমাদেরকে রাজনৈতিক দলগুলো দিতে হবে। আমরা তরুণ প্রজন্মকে আমরা রাজনীতিতে আসবো নাকি আসবো না, তারা বলতে হবে যে তোমরা রাজনীতিতে আসো, না হয় আইসো না। যদি বলে যে আমরা আগের মতো রাজনৈতিক দুর্বৃত্তায়ন চালিয়ে যাব, আমরা এখন এতদিন আওয়ামী লীগ খাইছি এখন আমরা খাবো, তাহলে আমরা রাজনীতিতে যাব না। যদি বলে যে আমরা তোমরা যে নতুন ধারা রাজনীতি চাও আমরা সেটা উপহার দিব, তাহলে আমরা রাজনীতিতে যাব। ওকে, অন্য প্রসঙ্গে আলোচনা যেতে চাইছিলাম, কিন্তু আশরাফ কায়সার ভাই আপনি যদি এই প্রসঙ্গে বলেন, বেশ কিছু এই আব্দুল হান্নান মাসুদের বক্তব্যের পরে যদি কিছু এটা না, এমনিতে পতিত সরকারের সহযোগী যারা ছিল, সেটি জাতীয় পার্টি বলি, 14 দল বলি, এদেরকে দেখুন এই রাজনীতিও কিন্তু 5ই আগস্ট বর্জন করেছে। শুধুমাত্র শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে তা কিন্তু না। আমরা ওই গলিত পচা এবং সুবিধাবাদের লোভের রাজনীতিকে আমরা বর্জন করেছি। জাতীয় পার্টি আপনি দেখুন, তার শুধুমাত্র ছাত্ররা লাল কার্ড দেখিয়েছে তা না, কিন্তু পরবর্তী মানে 14 সাল থেকে সবগুলো নির্বাচনে তার পতন দেখুন আপনি। কাজেই এই যে বিভিন্ন এই যে আমরা পৃথিবীতে এরকম কখনো দেখিনি, 3 জন লোক সরকারে থাকে আবার তারা পার্লামেন্টের বিরোধী দল। শেখ হাসিনা কিন্তু গণতন্ত্রের যত ধরনের অপকর্ম সম্ভব গণতান্ত্রিক লেবাসে সব কিছু করেছেন। জাতীয় পার্টি সঙ্গী হয়েছে, ভারত সঙ্গী হয়েছে। মাসুদ যেভাবে বলছিলেন আমি সেভাবে বলি, ভারতকেও কিন্তু আপনার জবাবদিহি করতে হবে। সে 14 সাল থেকে পরে 3টি নির্বাচনে কি করে ভারতের পররাষ্ট্র সচিব এসে এরশাদকে সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করলেন। আপনি আন্তর্জাতিক দরবারে যাবেন যে প্রতিবেশী দেশের নির্বাচনে এরকম ভূমিকা রাখার কোনো সুযোগ আছে কিনা। কাদের সিদ্দিকের ব্যাপারে বলি, একসময় মুক্তিযুদ্ধ করলেই সেই লেবাসে বা সেই পরিচয়ে আপনি অন্যান্য অন্যায় করবেন। উনি এমনকি ব্যবসায়িক ক্ষেত্রেও এমন সব অন্যায়ের উদাহরণ তার রয়েছে যেটি কোনো নাগরিক পরবর্তীতে এই দেশের বিরুদ্ধে অস্ত্র ধরেছে ভারতের হয়ে। এবং আমি বলি যে আপনার উনি হচ্ছেন ওই যে বিভ্রান্ত রাজনীতিবিদ, যিনি কখন কি বলছেন আপনি জানেন। 24 সালের নির্বাচনের আগে গণভবনে গিয়ে উনি কি বলেছেন। কাজেই এই ধরনের লোককে এখনও যে বিচরণ করতে দেওয়া হয়, আর মিডিয়ারও একটি বদভ্যাস রয়েছে, তাদেরকে আমরা কাভারও করি। আমার মনে হয় মিডিয়ারও নৈতিকতার জায়গা তৈরি হতে হবে। সবাই সব কিছু বললো আর আমরা সেটি কাভার করলাম, এটি হবে না। কাজেই আমার মনে হয় যে এই 5ই আগস্টের গণ অভ্যুত্থান কিন্তু বিশুদ্ধ রাজনীতির, প্রগতিশীল রাজনীতির, সম্ভাবনার রাজনীতির, ইতিবাচক রাজনীতির একটি ধারা তৈরি করবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন সামনে আসতে পারে, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের যে কোনো নাগরিকের অধিকার রয়েছে দল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার। কাজেই এই সুযোগটিকে আমরা যেন সবাই কাজে লাগাই। আর পতিত শক্তি, কে বলল অর্ধেক জনসংখ্যার বিরুদ্ধে নাকি আরেকটা অর্ধেক, এইসব লোক কিন্তু ইতিমধ্যে বিবর্জিত, রাজনীতি থেকে বিচ্যুত। আপনাকে এই আরেকটি প্রসঙ্গে একটু একই সঙ্গে প্রশ্ন করি।
করি, আর হয়তো সময় নাও হতে পারে আসার। সেটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য এবং তার প্রেস সচিব আজকে এটিকে ব্যাখ্যা করেছে। আপনার কাছে কি মনে হয় 25-এর শেষে বা 26-এর শুরুতে বা 26-এর জুনের ভেতরে নির্বাচন আসলে সংস্কার সহ সম্ভব কিনা? আমার মনে হয় সম্ভব, এবং আমরা যেভাবে দেখেছি যে প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন যে সংস্কারের একটি স্কেলের উপরে নির্ভর করবে আপনি আগামী 1 বছর পর নির্বাচনটি করতে পারবেন কিনা, নাকি 1.5 বছরের পরে পারবেন বা 1.5 বছরের ভেতরে। এটি কিন্তু উনি রাগঢাক করেননি, কারণ আপনি জানেন যে অনেকগুলো মৌলিক সংস্কার আছে, সেটি না করলে আপনি নির্বাচনের পরিবেশ পাবেন না, নির্বাচনের প্রশাসন পাবেন না, নির্বাচনের যে নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা পাবেন না। আবার আপনি যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকান, ভোটার তালিকা করা, আরপিও সংশোধন করা, আপনি জানেন সংস্কার কমিশন কাজ করছে, তারা অত্যন্ত সুন্দর বেশ কিছু প্রস্তাবনা নিয়ে সামনে আসছে আমি যতটুকু জানি। যেমন সংরক্ষিত মহিলা আসন, আপনি জানেন ন্যাক্কারজনক ঘটনা রয়েছে, কারা মহিলা কোটায় এমপি হয়েছিলেন, আমরা তার কোনো পুনরাবৃত্তি আর দেখতে চাই না। অতএব মহিলারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এটিকে বলা হয় সার্কুলার পদ্ধতি, যে ধরুন আপনি 50টি আসনে তারা হলেন, সব দলই মহিলা প্রার্থী দিলেন, এরকম করে 6টি টার্মে মানে 30 বছরে আপনি 300টি আসনে মহিলা ক্যান্ডিডেটকে বিজয়ী করতে পারবেন। তাহলে কি হলো, 30 বছরে আপনি অন্তত 30 জন কিংবা 60 জন কিংবা 90 জন মহিলা রাজনীতিবিদ আপনি আমাদের সমাজে পেলেন। একইভাবে আমাদের যারা মানে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, তাদের ভোটের একটি ব্যবস্থা হতে যাচ্ছে। আমি যতটুকু শুনেছি পরীক্ষামূলকভাবে 2-3টি সেন্টারে হতে পারে। দেখুন, তারা শুধু আমাদের রেমিটেন্স যোদ্ধা, আপনাকে $22 বিলিয়ন পাঠায়, তাদের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজের নাম ভোটাধিকার। সেটি যদি রাষ্ট্র দিতে না পারে তাহলে কিভাবে সম্ভব? 3 হচ্ছে এই যে আপনার ইভিএম বাদ করে দেওয়া হবে, ব্যালটে ফিরছে বাংলাদেশ। আমার মনে হয় ইভিএম বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, আর বিশেষ করে আওয়ামী লীগ শাসনে ইভিএমকে নিয়ে যেভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, পৃথিবীর অন্য দেশেও ইভিএম জনপ্রিয় হয়নি। দেখুন আমাদের সমস্যা কি রয়েছে, ভারতে তো 1.5 মাস পরে ভোট ফল প্রকাশ করে, আপনি 2 সপ্তাহ পরে ফল প্রকাশ করেন, ব্যালটে নেন। দেখুন, নির্বাচনকে আমাদের এরপরে মনে করতে হবে ধরা ছোঁয়ার বাইরের একটি বিষয়। বিএনপি ক্ষমতায় এলো কি, জামাত এলো কি, অন্য দল এলো, আবার নির্বাচনকে কলুষিত করা হলো, ওই পরিবেশে যেন বাংলাদেশ আর ফেরত যেতে না পারে। কাজেই সংস্কার কমিশনের আপনি যদি মোটা দাগে 5টি কিংবা 6টি, যেমন না ভোটের বিধান আসছে, আমরা মনে করি রাজনৈতিক দলকে খোলা মনে না ভোটে একমত হতে হবে। তারা ভয় পান, কোন মানুষ ভয় পায় বলেন? যে মানুষ কুকর্ম করে সে জনগণের সামনে দিনের আলোতে আসতে চায় না। যে ভালো রাজনীতি করে তার না ভোট নিয়ে কোনো ভয় নেই। আমরা এমন চেকস অ্যান্ড ব্যালেন্স দেখতে চাই যাতে করে ক্ষমতায় গিয়ে কারো মনে না হয়, মনের মাধুরী মিশিয়ে বাংলাদেশের সংবিধান বদলানো যায়, নির্বাচনী পরিবেশ বদলানো যায়, এবং জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে 15 বছরের ফ্যাসিজম কায়েম করা যায়। কাজেই আমরা সংস্কার কমিশনের এই জিনিসগুলো বাস্তবায়িত হোক এটি চাই। সেটি করতে গিয়ে যদি আপনার 1.5 বছরও সময় লাগে, আমরা কিন্তু সেই সময়ের পক্ষে। দেখুন, 1 বছর কিংবা 1.5 বছর প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন, আমি কিন্তু মনে করি সবগুলো স্টেক হোল্ডারের, রাজনৈতিক দলগুলো সহ, তাদের খুশি হওয়া উচিত যে এত অল্প সময়ের মধ্যে একটি নির্বাচনের দিকে বাংলাদেশ যেতে চাচ্ছে। কেননা আমরা যেভাবে নির্বাচনকে হাতছাড়া করেছিলাম, যেভাবে নির্বাচনী ব্যবস্থা বেহাত হয়েছিল, দেখুন শুধুমাত্র শেখ হাসিনা এবং তার মন্ত্রীবর্গ না, কিন্তু বাংলাদেশের বেসামরিক প্রশাসন, বাংলাদেশের পুলিশ প্রশাসন, নির্বাচনী প্রশাসন সবাই এই ধরনের অপকর্মের সঙ্গী হয়েছিল। কাজে এই লোকগুলো, কালিমালিপ্ত লোকগুলোকে আপনি বের করে দিয়ে তাদের শাস্তির ব্যবস্থা করুন, যাতে আগামীতে ভোটে কিংবা পরবর্তী ভোটে কিংবা তারপরেও এই দুঃসাহস কেউ না দেখায় যে বাংলাদেশের মানুষের ভোট কারচুপি করে ক্ষমতায় যাওয়া যায়। আচ্ছা, আমরা একদম শেষ দিকে চলে আসছি। বাবুল ভাই, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার বক্তব্যের ভিতরে এটিও আছে যে ঐক্যমত্যের ভিত্তিতে সব দল এক হলে এটি সম্ভব। না, এটা ঠিকই বলছেন, এটা ঠিকই বলছেন, অবশ্যই সম্ভব। তার আগে কিছু বিষয় যেটা আসছে একটু বলি। জাতীয় পার্টির কাদের সিদ্দিকী, এদের আসলে বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার থাকা উচিত না। অবশ্যই আমি দৃঢ়ভাবে এর সাথে একমত। বাংলাদেশে এই ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র, ওই যে খায়রুল হকের কথা বললাম, এরাও কম দায়ী না। এর সাথে সাথে এই জাতীয় পার্টি এবং এই কাদের সিদ্দিকীরা একটা মানে কি, কাদের সিদ্দিকীর বলা হবে কিনা ছোট মুখে বড় কথা, দীর্ঘদিন ধরে আমরা অবজার্ভ করছি তার ক্যারেক্টার, তার চরিত্র, তার গতিবিধি। মানে বাংলাদেশের ইতিহাসও জানি যে প্রথম গণহত্যার নায়ককে কাদের সিদ্দিকী, ঢাকা স্টেডিয়ামের প্রকাশ্যে বেনর দিয়ে খুঁচি খুঁচি মানুষ মেরেছেন, যেটা মানবতাকে বিরোধী অপরাধ। হ্যাঁ, আপনি দেখবেন এই কাদের সিদ্দিকী বলা হয় না, একটা মানে আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার, যেখানে মাল সেখানেই তিনি। কখনো ওই নয় দিগন্ত লিখবেন, মানে দিগন্ত টিভিতে টক শো করবেন, অ্যাঙ্করিং করবেন, আবার সময় গেলে ওই টাকার রেস করে গেলে
আবার পোল্টি, আবার শেখ হাসিনা তার এই ক্যারেক্টার জন্য তা কিন্তু ছুঁড়ে ফেলে দিছিলেন। এই শেখ হাসিনা ব্যক্তিগত অসততা, মানে বলা হয় যে কাদের সিদ্দিকীর পায়ে যখন বল তখন সব গোলকিপার সাবধান, কোন দিকে মারবে এটা কেউ বুঝতে পারে না। সোনার বাংলা তার কনস্ট্রাকশন আপনি দেখবেন কত ব্যাংক ঋণ লোন 1001 টাকায় সরকারি বাড়ি নিয়েছেন, কয়দিন হাসিনের বিরুদ্ধে বলেছেন, বাড়ি দেওয়ার পর মুখে কলু পাইটে গেছে। মানে এই ধরনের অর্থগ্রীদু, চরিত্রহীন, নৈতিকতাহীন এই রাজনীতিবিদ, এদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এরা স্বৈরাচার এবং ফ্যাসিস্টের মূল সহযোগী। তার আজকের বক্তব্য গায়ে রক্ত উঠে যায়, যে বলেছেন বাংলাদেশের অর্ধেক যদি জ্বলে পড়ে যায় তাও এই জাদুঘরে আঘাত লাগতে পারে না, লাগা উচিত না। মানে চিন্তা করতে পারছেন, একজন জীবিত মানুষের সমান কি কোনো জাদুঘর হইতে পারে? আপনি বলেন। এই স্পর্ধা কোত্থেকে হয়? এই কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধ করেছেন, অবশ্যই মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য স্যালুট। মুক্তিযুদ্ধের পর একটা ভালো কাজ করেনি, পারিবারিকভাবে দ্বিধা বিভক্ত, এক ভাই আর একদের। এরা হলো অসভ্য, চরিত্রহীন, লুটেরা, দুর্বৃত্ত, এরা কোনো রাজনীতিবিদ না। এখনই অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা উচিত। ছোট মুখে বড় কথা হবে জানি না, বাংলাদেশের রাজনীতিকে পরিশুদ্ধ করতে হলে অবশ্যই তাদের গ্রেপ্তার করা উচিত। আর আমাদের ছোট ভাই আব্দুল হান্নান মাসুদ যেটা বলেছে, কিভাবে বায়বে বলেছেন, আমি বলি কি এইসব বলার দরকার নাই, পরিষ্কার করে বলেন বিএনপি আপনার উপর হামলা করেছেন, এই নিউজ তো আমি দেখি নেই, আপনি দেখেছেন আর উনি দেখতে পারে, আর সব মানুষ দেখে নাই। তো সেটা আপনি পরিষ্কার করে বলার সৎসাহস কেন নাই? অবশ্যই এখন উন্মুক্ত পরিবেশ, সরকার আপনারা, হ্যাঁ আপনারা আন্দোলন করেছেন, একটা বিরাট ভূমিকা রেখেছেন, আপনারা রাজনীতি করতে হলে আসেন। বিএনপি যদি কোনো অন্যায় করে থাকে ভূমিকা দেয়, পুলিশ আসে, প্রশাসন আসে। আমরা তো ঘোষণা দিয়েছি যে কোনো অন্যায়কারীকে কেউ প্রশ্রয় দিবেন না। সরকারে আছেন আপনারা, সরকারের পার্ট আপনারা, আপনারা গ্রেপ্তার করবেন, বিচার করেন। বিএনপি যদি এর বিরুদ্ধে কোনো অবস্থান নেয় হবে, আপনি তখন বলতে পারবেন। আর রাজনীতি করবেন কি করবেন না, হয়েছে কি ওই ছায়ার সাথে তো আসলে প্রতিদ্বন্দ্বিতা হয় না, কোনো কিছু না। বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা আছে, তরুণদের রাজনীতিতে আসার দরকার। আওয়ামী লীগের অ্যাবসেন্সে আমি বিশ্বাস করি যে এই রাজনৈতিক বাস্তবতা থাকা উচিত না। বিএনপি তার কম্পিটিটর বাস্তবতা ওইভাবে নাই, থাকা উচিত, নাইলে একটা ইনব্যালেন্সিং পরিবেশ হয়ে যাবে, সেটা কাম্য না। সেটা ওই এক আওয়ামী লীগের ইলেকশনের মতো একটা কায়দা বায়দা যদি হয়ে যায়, এটাও কামনা করি না। আমরা একটা প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচন, অবাধ শান্তিপূর্ণ পরিবেশের কম্পিটিটিভ ইনক্লুসিভ নির্বাচনের প্রত্যাশা করি। ছাত্ররা যদি রাজনৈতিক দল করে, ওয়েলকাম, স্বাগতম, এটা একটা ভালো দৃষ্টান্ত হবে। কিন্তু করব কি করব না, এই যে ধূম্রজাল ধোঁয়াশা, আবার করতে হলে তো সরকার থেকেও পদত্যাগ করতে হবে। মানুষ বলবে যে এটা একটা কিংস পার্টি, ওই জাতীয় পার্টির মতো কায়দা, সরকারে আছি, বিরোধী দলে আছি, কুসুম কুসুম সমালোচনা করবো, আবার করব না, এগুলো মানুষ ভালোভাবে গ্রহণ করবে না। রাজনীতি করবেন, অবশ্যই আপনাকে স্বাগতম। রাজনীতির মাঠে আসবেন, সুস্থ রাজনীতির পরিবেশ আছে, সব পরিবেশ আপনারাই তৈরি করেছেন, আমরাও করেছি সাথে। আপনারা নির্বাচন করবেন, রাজনীতি করবেন, যাই করবেন সেটা সবকিছু পরিষ্কার করে দিলে ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে, দেশের মানুষও বুঝতে পারবে। আচ্ছা আব্দুল হান্নান মাসুদ, আপনি একদম সংক্ষেপে 1-2 মিনিটের ভিতরে শেষ করবেন না। যে আপনারা কি মানে, যদিও আমরা অনেকবার শুনেছি, তারপর স্পষ্ট করে কি এখনো বলতে পারবেন কিনা যে আপনারা সরাসরি রাজনীতিতে আসছেন কিনা? আর এই যে সময়টুকু প্রধান উপদেষ্টা যে সময় দিয়েছেন বা নির্বাচনের ক্ষেত্রে সংস্কার সহ নির্বাচন এই সময় সম্ভব কিনা? না, আমরা রাজনীতিতে না আসা তো কিছু না, রাজনৈতিক মাঠটাই আমরা তৈরি করেছি। আমরা বলছি আমাদেরকে সেই মাঠটা আমাদের অগ্রজরা দিবে কিনা। আমরা যা রাজনীতিতে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করতেছি, আমরা যা আগ্রহ বড় অপেক্ষা করতেছি, আমরা সেই মাঠটা চাচ্ছি যে আমাদের অগ্রজরা আমাদেরকে সেই মাঠে সাহায্য করবে কিনা। এখন হচ্ছে বললেন যে হচ্ছে আজকেই বলেন যে হচ্ছে আপনারা দল ঘোষণা করতেছেন, কালকেই আমাদের মানে এটা জাস্ট একটু হাস্য তামাশা ছাড়া একটা প্রক্রিয়া আছে। যদি আমাদের যদি কোনো দলের দিকে যেতে হয়, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা চাইলে 4 মাসে 3 মাসে একটা দল গঠন করে বসে যেতে পারি না। তো এই ইস্যুটাকে আমরা তো বলি নাই যে হচ্ছে আমাদেরকে রাজনীতিতে যাবে না, ক্লিয়ার, আপনারা এখনই করতে চাচ্ছেন না, হয়তো আরেকটু পরে সিদ্ধান্ত নেবেন। আর পাশাপাশি হচ্ছে অবশ্যই নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুতই হওয়া উচিত, তবে সেটা সংস্কার সাপেক্ষে। সংস্কার ছাড়া আমাদেরকে আগে নিশ্চয়তা দিতে হবে যে হচ্ছে আমি এই সংস্কারগুলো করেছি, করার কারণে আগামীতে কেউ আসলেই ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, স্বৈরাচারে উঠতে পারবে না। আমাদেরকে নিশ্চয় দিতে হবে যে আমি শিক্ষা প্রতিষ্ঠানকে এই সংস্কারগুলো করেছি, চাইলেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন গণরুম গেস্টরুম কালচারটা চালু করতে পারবে না, চাইলেই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিতে পারবে না। আমাদেরকে বলতে হবে যে বিরোধী দল করলেই তার উপর হামলে পড়বে না। আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে হচ্ছে আমরা এই সংস্কারের কারণে ভবিষ্যতে কেউ চাইলে মামলা দিয়ে একজনের বিরুদ্ধে 500-600 মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে তাকে আটকে রাখতে পারবে না। এই বিষয়গুলো নিশ্চিত না হলে আপনি তাহলে হচ্ছে নির্বাচন দিয়ে কী লাভ হবে? যে লাভ তো সেই কদু। আমরা জাস্ট নিশ্চয়তাটা চাচ্ছি, এই নিশ্চয়তাটা আমাদেরকে দেখাতে হবে যে এই সকল কারণে এটা হওয়া সম্ভব না। তাহলে নির্বাচন কালকেই দেন, যদি আজকে যদি এই কনফিডেন্সটা থাকে, বুঝতে পেরেছি, আমাদের কোনো সমস্যা নেই। এটা আগামী 1 বছর পর হোক, 1.5 বছর পর হোক, 2 বছর পর হোক, তবে আমরা চাই হচ্ছে এই নিশ্চয়তা, যাতে আগামীর বাংলাদেশ অন্ধকারাচ্ছন্ন রাজনীতির দিকে না যায়। আগামীর বাংলাদেশের রাজনীতি হয় যেন সকলের সমানভাবে লেভেল প্লেইং ফিল্ডে
ক্ষমতাসীন দল এবং বিরোধী দল সুন্দরভাবে রাজনীতি করতে হবে, এরকম একটা পরিবেশ আমরা চাচ্ছি, পরিবেশের নিশ্চয়তা চাচ্ছি। সেই নিশ্চয়তা থাকলেই কেবল আগামী নির্বাচন যতদূর সম্ভব হতে পারে। আমি শুধু দুটি কথা বলি, একটি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং নাগরিক কমিটি যদি রাজনৈতিক দল করে, ইমিডিয়েটলি তাদের 3 জন উপদেষ্টাকে সরকার থেকে বেরিয়ে যেতে হবে। এই যে সরকারে থাকবো এবং মাঠেও থাকবো, এটি জাতীয় পার্টির চেহারা, কিন্তু যে জাতীয় পার্টির সমালোচনা তারা করলেন। আর যারা গণ অভ্যুত্থান করতে পারেন, যারা শেখ হাসিনাকে বিদায় করতে পারেন, তারা বায়বীয়ভাবে বরিশালে আক্রমণ, চাঁদপুরে আক্রমণ, এই ভাষায় কথা না বলে, বাংলাদেশে কিন্তু এখন ব্যক্তির নাম ধরে, দলের নাম ধরে, প্রতিষ্ঠানের নাম ধরে কথা বলার সময় এসছে। তাদের সেই সৎসাহস থাকা দরকার। আর দ্বিতীয় হচ্ছে যে রাজনীতি কিন্তু টাউট বাটপার এবং লোভী এবং ব্যবসায়ীদের ক্ষেত্র বলে পরিচিত হয়ে গেছে লোকে। এই সুযোগে যেন আমরা এই টাউট বাটপারদেরকে রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় করতে পারি। যেমন কাদের সিদ্দিকী কখন মুক্তিযুদ্ধ করেছিল সেটা পরের কথা, পরবর্তীতে পুরো জীবন হচ্ছে টাউট এবং বাটপারের জীবন। এই যে জিএম কাদের এবং জাতীয় পার্টির অন্যান্য নেতারা, চুন্নু, মানে নির্বাচন এলে লোকগুলোর চেহারা দেখেন। আমি তো রাজনীতি অভুক্তি চলে এসেছিল এই লোকগুলোর চেহারা দেখে, আওয়ামী লীগের লোকগুলো তো বটেই। কাজেই আমরা যেন একটা পরিশুদ্ধ রাজনীতির জায়গা পাই। এবং মাসুদ যে আশঙ্কার কথা বলছে সেটি বাংলাদেশের রাজনীতিতে ঘটলে তাহলে আর গণ অভ্যুত্থান হলো কেন? এক্স্যাক্টলি। অনেক অনেক ধন্যবাদ জনাব আশরাফ কায়সার, আব্দুল হান্নান মাসুদ এবং শহীদুল ইসলাম বাবুল, আপনাদের 3 জনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ এত রাতে কষ্ট করে এই অনুষ্ঠান সময় নিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।